অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আপনারা যারা পাই ম্যাথ ক্লাব গ্রুপে যুক্ত ছিলেন, অর্থাৎ আপনারা যারা বিভিন্ন কোর্সে যুক্ত ছিলেন, তারা অনেকে হয়তো জানেন আমি আপনাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত ছিলাম পাই ম্যাথ ক্লাব গ্রুপে। তো আমাদের রসায়ন নন মেজর 1 পেইড কোর্সে যারা যুক্ত হয়েছেন এবং অনেকেই শেষের দিকে যুক্ত হয়েছেন বা এখনও হচ্ছেন পরীক্ষা চলাকালীন অবস্থায়, আপনাদের একটা অনুরোধ ছিল যে একটা শর্ট সাজেশন দেওয়া যায় কিনা। ইতিমধ্যে আমাদের রসায়ন নন মেজর 1 কোর্স সহ অন্যান্য কোর্সের সাজেশন আমাদের পাই ম্যাথ ক্লাব ওয়েবসাইটে দেওয়া আছে। তারপরও আপনারা যারা শেষের দিকে আমাদের গ্রুপে যুক্ত হয়েছেন, আপনাদের অনুরোধে আমি চেষ্টা করছি একটা শর্ট সাজেশন তৈরি করে দেওয়া। একেবারে শর্ট বলা যাবে না, তবে এই প্রশ্নগুলো থেকে আমার বিশ্বাস আপনাদের ভালো ফলাফল করার মতো প্রশ্নগুলো পরীক্ষায় পাওয়া যাবে। তো আপনারা যারা পেইড কোর্সে বিশেষ করে যুক্ত আছেন বা হয়েছেন বা তাদের জন্য এটা আরেকটা অন্যতম সুবিধা হবে। দেখেন, আমি এই সাজেশনের প্রতিটা প্রশ্নের ডান পাশে C33, এর মানে আমরা পেইড কোর্সে যে 33 নম্বর ক্লাসে আসলে এই প্রশ্ন উত্তরটা আপনি পেয়ে যাবেন। তো আপনাদের অনেকেরই যারা শেষের দিকে এসে যুক্ত হয়েছেন বা এখনও হচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। মানে আপনি আসলে এই প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো আপনি কোথায় খুঁজবেন? 33 নম্বর ক্লাসে গিয়ে সেই জায়গায় PDF দেখতে পারবেন এবং ভিডিওটা দেখলে আসলে আপনার প্রশ্ন সলভ হয়ে যাবে বা প্রবলেম সলভ হয়ে যাবে। তাইলে চলেন আমরা আসলে রসায়ন 1 নন মেজর সাজেশন 2024 অঞ্জন রায়, যেহেতু পাই ম্যাথ ক্লাব গ্রুপে আমাদের একটা সাজেশন দেওয়া আছে, তো এটা আমি আমার আসলে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সেই জায়গায় আপলোড করে দিব। আপনারা উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো লেকচারার অফ কেমিস্ট্রি এবং ইনস্ট্রাক্টর অফ পাই ম্যাথ ক্লাব গ্রুপ। তো দেখেন, আপনারা জানেন আপনাদের এই নন মেজর রসায়ন 1 কোর্সে 12টা চ্যাপ্টার ছিল। তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা ছিল মাপন ও বৈজ্ঞানিক পদ্ধতি, আপনারা সবাই জানেন যারা পড়ছেন। এটা আসলে বর্ণনামূলক একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে আসলে আমি 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি আপনাদের সাজেশন হিসাবে। যেমন নির্ধারণযোগ্য বুল ও অনির্ধারণযোগ্য বুলের মধ্যে পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে হচ্ছে মাপনের সূক্ষ্মতা ও নির্ভুলতা ব্যাখ্যা করো, মাপনের যথার্থতা সম্পর্কে প্রমাণ বিচ্যুতি উত্তম পরিবাহক ব্যাখ্যা করো। এই সবগুলো প্রশ্ন উত্তর আপনারা ক্লাস 33-তে পেয়ে যাবেন এবং সাথে হ্যান্ড নোটও পেয়ে যাবেন। তো প্রথম অধ্যায় গেল, বৈজ্ঞানিক পদ্ধতি এবং মাপন যে চ্যাপ্টারটা ছিল। তৃতীয় অধ্যায় আমাদের চ্যাপ্টারটার নাম হয়তো ছিল পর্যায় সারণী। তৃতীয় অধ্যায় আমাদের চ্যাপ্টারটার নাম ছিল পর্যায় সারণী। পর্যায় সারণীতে আসলে গুরুত্বপূর্ণ পর্যায়ভিত্তিক ধর্ম, এই জায়গা থেকে প্রশ্ন আসে, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি। আপনারা মনে রাখবেন, এই আয়নীকরণ শক্তির মধ্যে যেটা ব্যতিক্রম এটাই আসলে পরীক্ষায় আসবে, বা ইলেকট্রন শক্তির মধ্যে যেটা ব্যতিক্রম সেটাই পরীক্ষায় আসে। তো দেখেন, আমি একটা প্রথম প্রশ্ন দিচ্ছি, আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি কাকে বলে? অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেন আয়নীকরণ বিভবের মান বেশি কেন? আমরা জানি আসলে আয়নীকরণ শক্তি কাকে বলে। কোনো পরমাণু বহিঃস্থ থেকে ইলেকট্রন সরাইতে যে পরিমাণ শক্তি লাগে সেটাই তার আয়নীকরণ শক্তি। আমি আর ডিটেলস বলতেছি না, যেহেতু এটা সাজেশন দিচ্ছি, আপনারা এই ক্লাসগুলোতে পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের পেইড কোর্সে ক্লাস 2তে এটার ব্যাখ্যা দেওয়া আছে। তো অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে কিন্তু আপনারা জানেন অক্সিজেনের আকার ছোট কিন্তু নাইট্রোজেনের আকার বড়। তবুও অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি অক্সিজেন এবং নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা ব্যতিক্রম ছিল। কারণ নাইট্রোজেনের পি অরবিটালটা অর্ধপূর্ণ, তাই তার বহিঃস্থ থেকে ইলেকট্রন সরাইতে বেশি শক্তি লাগবে। এটা আপনারা ক্লাস 2তে পেয়ে যাবেন। তারপরে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন অপেক্ষা বেশি কেন? এইটাও ব্যতিক্রম। আমরা জানি যার আকার ছোট তার ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, যেমন ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকে বেশি হওয়ার কথা, কিন্তু এটাও ব্যতিক্রম ছিল। ব্যতিক্রম কি? যে ফ্লুরিন তো দ্বিতীয় পর্যায়ের মূল্য আর ক্লোরিন তৃতীয় পর্যায়ের মূল্য, যার কারণে ফ্লুরিনের বহিঃস্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই সে সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে না ক্লোরিনে করে, এই জন্যই এটা ব্যতিক্রম। এটাও আপনারা ক্লাস 3তে পেয়ে যাবেন। নানস্টার বন্টন নীতি, এটা ক্লাস 3তে আছে। জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম ডিব্লক মৌল হলো অবস্থান্তর মৌল নয় কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আকার, এই যে আয়নের আকারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ পর্যায় সারণীতে আপনাদের এই প্রথম 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো বেসিকের মধ্যেই পড়ে। আশা করি আপনারা এই প্রশ্নগুলোর মধ্যে পরীক্ষায় অবশ্যই একাধিক প্রশ্ন পাবেন। পঞ্চম অধ্যায় গুরুত্বপূর্ণ, আসবেই স্যার। আমাদের পঞ্চম অধ্যায়ের চ্যাপ্টারের নামটা ছিল জারণ বিজারণ। আমরা জানি সবাই এই চ্যাপ্টারের নামটা কি, জারণ বিজারণ। এবং জারণ বিজারণের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আছে যে ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধন। আপনাদের অনেকের এই বইয়ের কারণ ভীতির কারণ
আপনারা আমার ক্লাস নাম্বার 6 এবং ক্লাস নাম্বার 5 এই দুইটা প্রশ্ন উত্তর পাবেন 100%। এটাকে আমরা যদি বলি 100% কমন, অর্থাৎ এই দুইটার মধ্যে একটা আপনারা পাচ্ছেনই, কনফার্ম পাচ্ছেন, কনফার্ম নিশ্চিত। তারপরে এর সাথে দুইটা প্রশ্ন আছে, জারণ সংখ্যা যোজনী কাকে বলে, এদের মধ্যে পার্থক্য, আর সালফিউরিক অ্যাসিড কেবল জারক হিসেবে কাজ করে ব্যাখ্যা করো। অর্থাৎ আপনারা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন ক্লাস 5, 6, 4, অর্থাৎ 3টা ক্লাসের মধ্যে এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন। মনে রাখবেন এই দুইটা প্রশ্ন থেকে একটা 100% পাবেনই, 100% পাবেন। তাইলে আমরা এই 3টা চ্যাপ্টার দেখলাম। আচ্ছা, পরে আমরা একটু দেখি দশম অধ্যায়। আমরা জানি এটা রাসায়নিক পরিবর্তনের অংশ, অর্থাৎ দশম অধ্যায় যে চ্যাপ্টারটা, তো সেই চ্যাপ্টারে আছে লাসাতিলের নীতি। আমরা এটা এর আগে পড়াশোনা করেছি, খুব গুরুত্বপূর্ণ। লাসাতিলের নীতিটা আপনাদের আসে, লাসাতিলের নীতি এবং অ্যামোনিয়া প্রস্তুতির নীতির প্রয়োগ, অর্থাৎ অ্যামোনিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপন্ন হয়। তো এই বিক্রিয়ায় আমরা কিভাবে লাসাতিলের নীতির প্রয়োগ করলে আমরা কিভাবে উৎপাদ পেতে পারি। বেশি ইম্পর্টেন্ট, PCl5 বিয়োজিত PCl3 এবং Cl2 বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ ও ঘনমাত্রার প্রভাব আলোচনা করো এবং এই বিক্রিয়ায় তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন। বরক্রিয়ার সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো এবং Kp সমান KcRT ডেলেন। এবং এই জায়গায় কিন্তু গাণিতিক সমস্যা আছে, গাণিতিক সমস্যাগুলো একটু দেখে নেবেন। গাণিতিক সমস্যা আমাদের ক্লাসে দেওয়া আছে, যারা পেড কোর্সে যুক্ত আছেন তারা জানেন সমস্যা। তো এই প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাচ্ছেন ক্লাস 14, অর্থাৎ প্রথম 3টা ক্লাস 14 নম্বর ক্লাসে আপনারা পাবেন পেড কোর্সে যারা আছে, এবং এই 2টা ক্লাস 15তে আছে। আচ্ছা, পরে দেখি গুরুত্বপূর্ণ নবম অধ্যায়। এই জায়গায় দেখেন ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা ক্লোরোইথানোয়িক অ্যাসিড অধিক অম্লীয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাকে আপনারা 100% কমন ধরতে পারি, 100% কমন ধরতে পারি। তারপরে আছে বাফার দ্রবণকে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, ব্রনস্টেড ও লাউরি মতবাদ অনুসারে অম্ল ক্ষারকের ক্ষারক কাকে বলে, এই অনুসারে অম্ল ক্ষারকের বিন্যাস, এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি কিন্তু অম্লীয়, কিন্তু সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি কি ক্ষারীয়। এগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ এই জায়গা থেকে আপনারা অবশ্যই একাধিক প্রশ্ন পাবেন পরীক্ষায়। তো নবম অধ্যায়ে আমরা এই প্রশ্নগুলো একটু দেখব এবং ক্লাস নাম্বার আমি পাশে দিয়ে রাখছি, অর্থাৎ এই নবম অধ্যায়ের এই ক্লাসগুলো আমরা পেয়ে যাব ক্লাস 13, 12 এবং 11তে। পরে আসেন অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে আমি মোলারিটি ও মোলালিটি কাকে বলে, এদের মধ্যে কোনটি তাপমাত্রা উপর নির্ভরশীল, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলিগেটিভ দ্রব্য বলতে কি বোঝায়, এদের মধ্যে কোনটি মৌলিক, এটা 100% কমন, 100% আমরা 100% কমন। এবং কার্বোক্যাটায়ন কি, এটা আসলে জৈব যৌগের একটা প্রশ্ন, এই জায়গায় বিচ্ছিন্নভাবে চলে আসছে। এটা আমরা যেহেতু ক্লাস নাম্বার দেই নাই, তাহলে SPC আমি স্পেশাল ক্লাসের মধ্যে এটা পাওয়া যাবে। আমরা পাইম্যাথ ক্লাব গ্রুপে লাইভ ক্লাস করছিলাম, ওই জায়গায় সেটা আলোচনা আছে। তারপরে আমি আমাদের পেইড কোর্সে স্পেশাল ক্লাস হিসেবে আরও 1-2টা ক্লাস আপলোড দিব আপনাদের পরীক্ষার আগে, সে জায়গায় পেয়ে যাবেন। এই হলো আমাদের নবম এবং অষ্টম অধ্যায়। আচ্ছা, দেখি পরের চ্যাপ্টারগুলো। তারপরে মনে হয় দ্বিতীয় অধ্যায় পরমাণুর গঠন। দ্বিতীয় অধ্যায় পরমাণু গঠন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আপনারা জানেন সবাই, পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসিবে। তার মধ্যে মনে করেন যে কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা কোয়ান্টাম সংখ্যা, তারপরে পরমাণুর ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি সমীকরণ উপাদান, 2D অরবিটাল সম্ভব নয় কেন, আহ্বান নীতি এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, পরিবর্জন নীতি, পরমাণু গঠন সম্পর্কে ভুল পরমাণু মডেল। এই জায়গা থেকে 2-3টা প্রশ্ন আপনারা পাবেন, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ পরমাণু গঠন চ্যাপ্টার থেকে তো অবশ্যই প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে। আচ্ছা, এখন আসেন দ্বাদশ অধ্যায়। এগুলো আপনারা কোন কোন ক্লাসে পেয়ে যাচ্ছেন, ক্লাস 9, তারপরে 7, 9, ক্লাস নাম্বার দেয়া আছে। আচ্ছা, তারপরে দেখেন দ্বাদশ অধ্যায়। স্যার আপনারা জানেন আপনাদের একাদশ এবং দ্বাদশ এই দুইটা জৈব যৌগের অংশ। এই একাদশ এবং দ্বাদশ থেকে প্রায় আপনাদের যে প্রশ্ন হবে তার প্রায় 40% এই দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন চলে আসবে, প্রায় 40%। কি বলছি স্যার, অর্থাৎ আপনারা 100 মার্কের মধ্যে 40% কোয়েকশন এই দ্বাদশ এবং একাদশ
এই 2 চ্যাপ্টার থেকে আশা করতে পারেন। এই 2 চ্যাপ্টার মিলে আপনাদের প্রায় 40% কোয়েকশন এসে যায়। তো জৈব যৌগ আপনারা জানেন গুরুত্বপূর্ণ, জৈব যৌগের এই 2টা চ্যাপ্টার ভালো করে পড়লে আপনারা একটা ভালো মার্ক পেয়ে যাচ্ছেন পরীক্ষায়। তাহলে দেখেন এই জায়গায় আসলে কি কি প্রশ্ন ছিল, যে জৈব যৌগে COOH এবং CO কীটনমূলক কিভাবে শনাক্ত করবো, অর্থাৎ কার্বক্সিলিক মূলক এবং কীটনমূলক আসলে শনাক্তকরণ। অ্যালকোহল কি, অ্যালকোহলের প্রস্তুতি। স্যার এই যে ক্লোরোইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী এবং কেন, এইগুলো আসলে সবগুলো 100% মানে কমন এই টাইপের প্রশ্নই বলা যায় আর কি। তারপরে অ্যালকোহল পানিতে দ্রবণীয় ব্যাখ্যা করো, অ্যালকোহলের সাধারণ প্রস্তুতি এবং এই যে মূলক শনাক্তকরণ, এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কয়েকটা প্রশ্নই দিছি আমি আপনাদের, একটু দেখে নেবেন। এগুলা ক্লাস নাম্বার দেওয়া আছে, অর্থাৎ 22, 21 এইগুলাতে আপনারা পেয়ে যাবেন। তারপরে পরীক্ষাগারে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কীভাবে পার্থক্য করবেন, অবশ্যই পেয়ে যাচ্ছেন। এইটা 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি যে হয় অ্যালকোহলের মধ্যে এই 100% পরীক্ষাগারে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কীভাবে পার্থক্য করিবে, আমরা জানি ওই যে লুকাস বিকারকের মাধ্যমে আমরা এটার মধ্যে পার্থক্য করতে পারি। তারপরে বেনজিন অ্যারোমেটিক যৌগ ইম্পর্টেন্ট, ভিগ্নাট বিকারক কি, এটা থেকে 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমরা কীভাবে তৈরি করতে পারি, এটা ওই যে আমাদের পাইম্যাথ ক্লাব গ্রুপে লাইভ ক্লাসে দেওয়া আছে, আমি লিখে রাখছিলাম। তারপরে পাইম্যাথ ক্লাবের 6 আগস্টের লাইভ ক্লাসে দেওয়া আছে এই যে বেনজিন থেকে আমরা টোলুইন এবং এনিলিন কীভাবে পেতে পারি। তারপরে বেনজিন চক্রে নাইট্রোমূলক মেটা নির্দেশক, তারপরে মিথাইল অ্যামিন অপেক্ষা এনিলিন দুর্বল কারক এবং টিকা লেখক TNT। অর্থাৎ এই 2 চ্যাপ্টার থেকে যেহেতু আমাদের 40% টোটাল প্রশ্নের প্রায় 40% প্রশ্ন চলে আসবে, সুতরাং এই সবটি প্রশ্নে আমাদেরকে আসলে শিখতে হবে। ওকে, তারপরে আমরা দেখি 7ম অধ্যায়, অর্থাৎ গ্যাসের সূত্রসমূহ। মুলার গ্যাস ধ্রুবক কাকে বলে, একটা ছোট প্রশ্ন অবশ্যই পরীক্ষায় হয়তো পেতে যাচ্ছেন, যে মুলার গ্যাস ধ্রুবক কাকে বলে, SI এককে এর মান। তারপরে RMS বেগ কি, গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লস ও বয়েলের সূত্র প্রতিপাদন করো, 100%। তারপরে এটাও 100% এবং গাণিতিক সমস্যাও আসে, এইটাও আমরা ধরতে পারি 100%। অর্থাৎ এই জায়গার প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি এই প্রশ্নগুলো সলভ করলে এটা SPC আমরা একটা স্পেশাল ক্লাসের মধ্যে দিয়ে দিব, SPC স্পেশাল ক্লাসের মধ্যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, এটা মনে হয় আমাদের লাইভ ক্লাস আলোচনা আছে, না থাকলে আমরা SPC ক্লাসে দিয়ে দিব। এই হইল স্যার, অর্থাৎ এই জায়গা থেকে আপনার এই চ্যাপ্টারটা আপনার খুব ভালো করে দেখবেন, অবশ্যই পেয়ে যাবেন। বিশেষ করে এই 2টা প্রশ্ন তো আসারই কথা। ওকে, তারপরে দেখেন 6ষ্ঠ অধ্যায়, তারপরে আছে কি 6ষ্ঠ অধ্যায়, পানির দশা চিত্র অঙ্কন করো, সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, দশা ও উপাদান বলতে কি বুঝি। এটা একটা বর্ণনামূলক প্রশ্ন ছিল, আপনারা দেখবেন এই প্রশ্ন উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন ক্লাস 26-এ। তারপরে দেখেন 4র্থ অধ্যায়, 4র্থ অধ্যায় আমাদের রাসায়নিক বন্ধন হয়তো চ্যাপ্টারটা। এই জায়গায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই এই জায়গায় আছে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে আছে দেখেন 100% বলতে পারি 100%। ওই যে সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধনের গঠনের শর্তসমূহ, HCl পুলার যৌগ, পানির বন্ধন কোণ 104 ডিগ্রি কেন, তারপরে সাধারণ তাপমাত্রা H2S গ্যাস কেন, H2S গ্যাস এবং H2O তরল কেন। এই প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলেও আলোচনা করা আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলের, যদিও এটার পরিসর অনেক বড় না ছোট, তার কিছু প্রশ্ন এই জায়গায় পেয়ে যাবেন আসলে। সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য, হাইব্রিডাইজেশন কি, খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা 100% ধরতে পারেন। হাইব্রিডাইজেশন কি, বেনজিনের। তার দেখতে পাচ্ছি যে 100% কমনের মতো অনেকগুলো প্রশ্ন আছে, এই জায়গা থেকে একাধিক প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে, যেমন এইটা 100%, এইটা 100%, তারপরে এটা 100%। এই প্রশ্নগুলো সবগুলো আসলে ইম্পর্টেন্ট কোয়েকশন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, এগুলো আপনারা ক্লাস 23-24 এগুলোতে পেয়ে যাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সাজেশনের মাধ্যমে আসলে আমরা পেইড কোর্সে আলটিমেটলি প্রায় সব প্রশ্নের উত্তর দেওয়া ছিল। তারপরে আমি আসলে আরও 2-1টা ক্লাস আপলোড দিব হয়তো, যেগুলো আমাদের আলোচনার বাইরে ছিল বা আমি খুব জরুরি কিছু মনে করলে। তাহলে ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা, এবং আপনারা পাইম্যাথ ক্লাব গ্রুপের সাথেই থাকবেন।
তারপরে ব্যক্তিগত কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।